সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনীতি করতে চান, কিন্তু রাজনীতিতে তিনি সফল না। যেমনটি আমরা 111-এর সময় দেখতে পেয়েছিলাম যে তিনি রাজনৈতিক একটা দল গঠন করার চেষ্টা করছিলেন। পরিশেষে তিনি কানে ধরে জিহ্বায় কামড় দিয়ে বলছিলেন জীবনে আর রাজনীতিতে আসবেন না। কিন্তু দেখেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস 2018 সাল থেকে ম্যাটিকুলাস ডিজাইন করে 2024-এর 8ই আগস্ট ঠিকই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে আসীন হলেন। এখন তিনি ম্যাটিকুলাসলি যে কাজটা করতে চাচ্ছেন, যে তার যে প্রধান বাধা এই বাংলাদেশে, সেই বাধার নাম হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে তিনি মোটামুটি ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে, মানে সূক্ষ্মভাবে পরিকল্পনার মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছেন ক্ষমতাচ্যুত করে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোণঠাসা করছেন, তাদেরকে বের হতে দিতেছে না খুবই সুন্দরভাবে। মানে ধরি মাছ না সই পানির মতো, তাকে কিচ্ছুই করতে হচ্ছে না, সব কিছু অন্যকে দিয়ে করাচ্ছে। যখনই দেখে যে একটু টালমাটাল, একটু মানে তার প্ল্যানের বাইরে চলে যাচ্ছে, তখনই নিমন্ত্রণ করে নিয়ে এসে বিভিন্ন ধরনের জুস খাওয়ায়ে হাসি মুখে কী মন্ত্র পাঠ করেন। আবার সেই আওয়ামী লীগ নিধন বা আওয়ামী লীগ ঠেকানোর জন্য মানে তারা রাজপথে নেমে পড়ে। ডক্টর ইউনূসের কিছুই করতে না, তিনি শুধু গদিতে বসে আছেন এবং তার কাজ তিনি সূক্ষ্মভাবে করতেছেন। দেশের গুরুত্বপূর্ণ বন্দর, দেশের করিডোর, দেশের মানে অর্থনীতি, সব কিছু তিনি দেশের বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন, যেটাকে অনেকে সন্দেহ চোখে দেখতেছেন যে তারও হয়তো বা মানে রাষ্ট্রীয় সম্পদ নিজের করে নেওয়ার মতো এরকম কাজ তিনি করতেছেন। আমি একজন সিনিয়র সাংবাদিকের কথা শুনলাম, তিনি ওই কথাটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে এজেন্ডা নিয়ে আসছিলেন, মানে প্রাথমিক এজেন্ডা, সেটাতে তিনি সফল। এখন নতুন করে যে প্রশ্নটা বা যে আলোচনাটা সামনে আসতেছে, সেটা হলো তার প্রধান বাধাকে যদি তিনি সরিয়ে থাকেন, তাহলে তো দ্বিতীয় বাধা আছে। এখন দ্বিতীয় বাধাকেও সরাতে হবে। আমরা অলরেডি দেখতেছি দ্বিতীয় বাধা বলতে দ্বিতীয় বড় রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি, তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব অলরেডি দুর্বল হয়ে পড়ছে। আর একজন যিনি আছেন তিনি বিদেশের মাটিতে আছেন, দেশে আসতে পারতেছেন না। কী জন্য আসতেছেন না বা আসতে পারতেছেন না তারাই ভালো জানেন। কিন্তু চাঞ্চল্যটা মানে কী বলে, তৎপরতা শুরু হলো কখন থেকে, যখন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাতে সাক্ষাৎকার দেওয়ার সময় এই কথাটা তিনি প্রকাশ করে দিলেন যে উপর মহল থেকে এবং বিদেশিদের দ্বারা এই বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হইতেছে, বা নেতৃত্ব শূন্য করার খেলায় নেমেছে। কারা নেমেছে? উপর মহল এবং বিদেশি শক্তি বা বিদেশ থেকে, এরকমভাবে তিনি বলছেন। এখন এইটার সাথে যদি আমরা যোগসূত্র মেলানোর চেষ্টা করি, 111-কে বলা হয় যে তখন নাকি -2 থিওরি মানে অ্যাপ্লাই করা হয়েছিল, সফল হয় নাই। এখন আমরা শুনি যে সেই যে 111-এর সময় -2 থিওরি, সেইটা নাকি ডক্টর ইউনূসের বুদ্ধিতে শুরু হয়েছিল, এবং তিনি চেষ্টা করছিলেন যে -2 বলতে কি, রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব শূন্য করে দলগুলোকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে তিনি একটা রাজনৈতিক দল দাঁড় করাইবেন, এবং সেই রাজনৈতিক দলের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন বা ক্ষমতায় যাবেন, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম তিনি করছিলেন। কিন্তু যখন দেখলেন যে না, তখন আবার আর একটা বিষয় ছিল কি, সবচেয়ে স্বাচ্ছন্দ্যের সাথে রাজপথে সক্রিয় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, যার কারণে হয়তোবা তিনি সফল হন নাই। তিনি কানে ধরতে বাধ্য হয়েছেন, জিহ্বায় কামড় দিতে বাধ্য হয়েছেন। কিন্তু এইবার তিনি যেহেতু মানে একেবারে উড়ে এসে জুড়ে বসলেন, ক্ষমতার সর্বোচ্চ আসনে তিনি আসীন হলেন, তখন তিনি একটু চেষ্টাটা অন্যভাবেই করবেন, এটাই স্বাভাবিক বিষয়। প্রথম বাধাকে সরিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় বাধাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই কথাটা কেন আসতেছে দেখেন, বিবিসি বাংলাতে সজীব ওয়াজেদ জয় যখন বললেন যে এই দুটা দলকে নেতৃত্ব শূন্য, এখন নেতৃত্ব শূন্য, আপনি পাশাপাশি দেখেন এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার, এই বর্তমান অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তারা যে একটা রাজনৈতিক দল গঠন করছেন, এই রাজনৈতিক দল আমরা মানে ওপেন সিক্রেট, যেটা ডক্টর ইউনূসেরই রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বক্তব্যের দিকে আপনি একটু তাকান। তারা বলেন যে 300 আসনের মধ্যে তারা 200+ সিট মানে পাবেন এবং তারাই সরকার গঠন করবেন, এরকম বয়ান তারা দেন।
এবং অনেকেই বলতেছেন যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বড় যে একটা রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলকে মানে ভুল ভালায়ে কোনো মতে বোঝায়ে মানে ঠান্ডা করে রাখা হয়েছে, কিন্তু সময় শেষে দেখা যাবে এই রাজনৈতিক দলটাকেও মানে কি বলে যে আশা দিছিল সে আশাহত করতে ডক্টর ইউনূস বোধহয় একটুও ভাববেন না, এরকমই। এখন এই যে প্রথম পর্ব যে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন, সূক্ষ্মভাবে পরিকল্পনা, এটা প্রথম অংশ আপনি রেখে দেন, দ্বিতীয় অংশে আসেন। দ্বিতীয় অংশেই মানে আমরা পুরোপুরি বুঝতে সক্ষম হব যে আদৌ কী হতে যাচ্ছে, কে সফল হতে পারে, কে ব্যর্থ হবে বা হতে পারে, এই বিষয়টা আমরা বুঝতে পারবো। সজীবদের জয়, তার বিষয়ে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। তিনি স্পষ্ট ভাষায় বিবিসিকে বলছেন যে যে খেলায় মেতেছে, অর্থাৎ এই যে -2 -3 ফর্মুলার যে অ্যাপ্লাই করা হয়েছে এবং খেলাটা যে শুরু করছেন, তিনি নাম উচ্চারণ করেন নাই, তিনি শুধু বলছেন উপর মহল। উপর মহল বলতে আমরা বুঝি কি সর্বোচ্চ উপরে এখন কারা আছেন, আমরা তো এটা জানি বুঝি, এবং বিদেশি কারা আছেন এটাও আমরা বুঝি, ওপেন সিক্রেট। এখন যদি সত্যিকার অর্থে সজীব ওয়াজেদ জয় তিনি আসেন এই রাজনৈতিক খেলায় খেলতে, এবং এই যে একটা কি বলে যে নেতৃত্ব শূন্য করার যে খেলা, এই খেলায় যদি তিনি মানে নেতৃত্ব শূন্য করতে যারা চাচ্ছেন তাদেরকে ব্যর্থ বা পরাজিত করতে আসেন, তাহলে কি ডক্টর ইউনূস অন্তত তিনি পারবেন কি সজীব ওয়াজেদ জয়কে সামলাতে? এখন আসেন জয় পরাজয় নিয়ে। জয় পরাজয় নিয়ে কিছু কথা বলতেও হয়, এই কারণে যে যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন তখন আমরা কি দেখতে পেলাম? তখন আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম যে বিদেশি শক্তি, অর্থাৎ জাতিসংঘ বলেন, আমেরিকা বলেন, ক্লিন্টন বলেন, ডিপ স্টেট বলেন, যাই বলেন না কেন, তারা ডক্টর ইউনূসকে সমর্থন জানাইছিলেন, অর্থাৎ তাকেই ক্ষমতায় নিয়ে এসেছেন তারাই। এই বিষয়টা কিন্তু স্পষ্ট, এবং তিনি নিজেও বলছেন যে মেটিকুলাস ডিজাইন, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তিনিও বলছেন যে ডিপ স্টেট 29 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করছে বাংলাদেশের ক্ষমতার সরকার পরিবর্তনের জন্য। তাহলে আওয়ামী লীগকে পরিবর্তন করে ডক্টর ইউনূসকে আনা হয়েছে, তার মানে ওই টাকা এই জন্যই ব্যবহার করেছে স্পষ্ট। কিন্তু এখন একটু আপনি তাকিয়ে দেখেন, আপনি কোন দিকে তাকাবেন? আপনি জাতিসংঘ, আপনি আমেরিকা, ডিপ স্টেট, চীন, ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, এমনকি আপনি সেই ক্লিন্টনের ফাউন্ডেশনের দিকেও তাকান, দেখবেন যে সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার উপর থেকে সহযোগিতার হাতটা তারা সরিয়ে নিছেন, এবং স্পষ্টভাবে তারা বিবৃতি প্রদান করতেছেন যে ডক্টর ইউনূস যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এইটা গণতন্ত্র বিরোধী, এইভাবে রাষ্ট্র পরিচালিত হতে থাকলে বিশ্বের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ। এটা তারা স্পষ্ট ভাষায় এখন বিবৃতিতে বলতেছেন। তাহলে বলুন তো, এই যে -2 -3 এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা, এগুলো শুধু সময় ক্ষেপণ করা, কিন্তু কোনোভাবেই সম্ভব না। আর একটা বিষয় বলি, যদি প্রকৃতপক্ষে এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই নির্বাচন ধসা আছে, নির্বাচন হবে কি না হবে এখনও পরিষ্কারভাবে কেউ বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তফসিল ঘোষণা হয়। এমনকি তফসিল ঘোষণা হওয়ার পরেও কিন্তু অনিশ্চয়তা থেকে যায়, যখন দেখা যায় যে একটা বিশাল বড় রাজনৈতিক দল একটা এই দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলকে দূরে রাখা, এবং তার সাথে সাথে 14 দলকে দূরে রাখা, যেটা 50 থেকে 55 পাচ্ছেন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একটা নির্বাচন, সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর যদিও হয় প্রশ্নবিদ্ধ হয়, আর যদি সেইভাবে নির্বাচন হয়, ধরে নিলাম যে -3-তে গেল না, -2 হলো, তাহলে কিন্তু সেই নির্বাচনে যারা জয়লাভ হবে, জয়যুক্ত হবে বা সরকার গঠন করবে, তারাই বা কতদিন ক্ষমতায় থাকতে পারেন বলে আপনার কাছে মনে হয়? কারণ আমি আনিস আলমগীর সাহেবের একটা টকশোতে বলতে শুনলাম যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, এখানে বলা হয় কি যে তিনি ইনক্লুসিভ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছেন। এখন যদি শেখ হাসিনাবিহীন বা আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয়, তাহলে তো এটা ইনক্লুসিভবিহীন একটা নির্বাচন, এবং এই নির্বাচনে যারা জয়যুক্ত হবে তারাও এইভাবে ক্ষমতাচ্যুত হবে, মেটিকুলাস ডিজাইন হতেও পারে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।